মাত্র 15 লক্ষ টাকার বিনিময়ে আমাকে কেন বিয়ে করেছো জোনাকি? শুধুমাত্র টাকার জন্য? তাহলে আমি তোমাকে 30 লক্ষ টাকা দিচ্ছি। ডিভোর্স পেপার সাইন করে চলে যাও। পায়ের উপর পা তুলে নির্বিকার সরে বললেন রৌথিক। মাথার ঘোমটা তুলে অবলোকন করলাম সেদিকে। ভারী শাড়ি তুলে নিচে নেমে স্বাভাবিক কণ্ঠে বললাম, টাকাটা আমার খুব দরকার ছিল, আর আপনার বাবার সম্মান বাঁচাতে আমাকে দরকার ছিল। তিনি ঘরের এক পাশ থেকে অন্য পাশে পায়চারি করলেন। চোখ জোড়া খিঁচে বন্ধ করে চিবিয়ে চিবিয়ে বললেন, এই মেয়ে শোনো, তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমার মনে আর আমার লাইফে তোমার কোনো জায়গা নেই। বুঝতে পেরেছ তুমি? সদ্য বিয়ে হওয়া বরের মুখে এমন কথা শুনে পিত্তি জ্বলে উঠল আমার। সকলের সামনে হাসি মুখে বিহেভিয়ার করে বাসর ঘরে এসে এমন কথা বলছে। 2 হাত বুকে গুজে জবাব দিলাম, তো কি করব আমি? নাচব? আমাকে না বুঝিয়ে আপনি নিজেকে বুঝুন। আপনি একজ্যাক্টলি কী চান? আপনি চাইলে বিয়েটা আটকাতে পারতেন। আমার প্রত্যুত্তর হয়তো সামনে থাকা মানুষটির পছন্দ হলো না। দাঁতে দাঁত চেপে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে আমার পানে। অস্বস্তিতে ছেড়ে গেল দেহ, কিন্তু আমাকে পাত্তা দিলেন না তিনি। টেবিলের উপর রাখা ল্যাম্পটা বিকট শব্দে ছুঁড়ে ফেললেন নিচে। কেঁপে উঠলাম আমি। 2 হাতে কান চেপে দেয়ালের সাথে মিশে রইলাম। হুটহাট শব্দগুলোতে আমার ফোবিয়া রয়েছে। কেউ জোরে কথা বললে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু আমার দুর্বলতা বুঝলেন না তিনি। গুছিয়ে রাখা ঘরের সব জিনিসপত্রগুলো একে একে মাটিতে ফেলতে লাগলেন তিনি। আমাকে দেয়ালের সাথে চেপে ধরে চেঁচিয়ে বললেন, এইটুকু একটা পিচ্চি মেয়ে আমার উপর গলা তুলে কথা বলার সাহস পাও কী করে? আজ তোমাকে আমার মন থেকে বের করে দিয়েছি। খুব শীঘ্রই তোমাকে আমার ঘর এবং জীবন থেকে ছুঁড়ে ফেলে দিব। ভাঙ্গাচোরা জিনিসপত্রগুলোর মাঝে আমাকে ছুঁড়ে ফেলে দিলেন। মাটিতে ফেলে রাখা ভাঙ্গা কাচের টুকরোগুলো ডিঙ্গিয়ে চলে গেলেন তিনি। তার যাওয়ার দিকে তাকে 2 পা এগিয়ে এলাম আমি। পরবর্তী পা ফেলার আগেই ব্যথায় কুঁকড়ে উঠলাম। পিছিয়ে বসে পড়লাম বেডের উপর। রক্ত গড়িয়ে পড়ছে। ধীরে ধীরে কাজ বের করার চেষ্টা করলাম। বেশ গভীরে না যাওয়াতে সহজে তুলে ফেলতে সক্ষম হলাম। ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। এই অহংকার ছেলেটার মান সম্মান রাখতে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে আমায়। চোখের পাতা বড্ড ভারী ঠেকছে। বালিশ টেনে বেডের এক কোণে জায়গা করে শুয়ে পড়লাম। নিজের পরিবার ছেড়ে, নিজের প্রিয় জিনিসগুলো ছেড়ে অন্য একটা ছেলের সাথে সারা জীবন একসাথে থাকতে হবে ভাবতেই কষ্টে কেঁপে উঠছে শরীরটা। আমি জোনাকি, মধ্যবিত্ত পরিবারের সাধারণ একজন তরুণী। 2 বোন আর বাবাকে নিয়েই আমাদের পরিবার। বোনের জন্ম দিতে গিয়ে মা মারা গেছেন। আমাদের সুখের কথা চিন্তা করে বাবা দ্বিতীয় বিয়ে করেননি। ভালোই চলছিল আমার দিনকাল। হঠাৎ একদিন বাবার শরীর খারাপ হতে শুরু করলো। তুলনামূলক শরীর ফুলে উঠছিল। বমি বমি ভাব, উচ্চ রক্তচাপ। পরীক্ষা করে কিডনি রোগ ধরা পড়েছে। প্রতিদিন ঘরে বসে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস বা CAPD করত। জয়া তাকে সাহায্য করে। তখন থেকে বাবা বেকার। আমি সংসারের হাল ধরি। ছোট বোন জয়ার স্কুলের খরচ আর বাবার ওষুধপত্রের টাকা জোগাড় করতে করতে হিমশিম খেতে হচ্ছিল আমাকে। তার উপর খাবারের টাকা। এভাবে বছর 2 পেরিয়ে যায়। মাসখানেক আগে একটা প্রাইভেট কোম্পানিতে জবের অফার পাই। তারপরে আমাদের অবস্থান আরেকটু উন্নতি হয়। সেদিন রাতে বাড়ি ফেরার পর জ্ঞানহীন অবস্থায় পেলাম বাবাকে। শতবার ডাকার পরেও সাড়া দেয়নি। ভয় পেয়ে গেলাম দুইজনে। জয়ী কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। আমি জয়ীর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। ধরাধরি করে হসপিটালে নিয়ে এলাম। কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানালো বাবা নিয়মিত ওষুধ খেতেন না, ডায়ালাইসিস করতেন না। এতে ভেতরে তীব্র সমস্যার সৃষ্টি হয়। কিডনি প্রতিস্থাপন করতে 15 লক্ষ টাকা লাগবে। অসহায় হয়ে পড়েছিলাম আমি। তখন আমার পাশে এসে দাঁড়ান অফিসের বস আদ্রিক আহমেদ। তার ছেলের বিয়ে উপলক্ষে সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু বিয়ের 2 দিন আগে কনে পালিয়ে যায়। নিজের সম্মান বাঁচাতে আমাকে তার পুত্রবধূ করতে চায়। শর্ত সাপেক্ষে বিয়ের ব্যবস্থা করা হয়। সূর্যের নরম আভা চোখে পড়তেই নিদ্রা ভঙ্গ হলো আমার। মাথা চেপে ধীরে ধীরে উঠে বসলাম। চারদিকে পর্যবেক্ষণ করতেই বুঝতে পারলাম আমি কোথায় আছি। মাথা তুলে দেয়ালের দিকে তাকালাম। 7:35 বাজে। আমার গায়ে ব্ল্যাঙ্কেট জড়ানো। ব্ল্যাঙ্কেট ছাড়িয়ে ফ্লোরে পা রাখতেই আটকে উঠলাম। সমস্ত শরীর কাটা দিয়ে উঠল। সাথে সাথে পা তুলে ফেললাম। পায়ে মোটা ব্যান্ডেজ করা।
কিন্তু আমার যতদূর মনে আছে কালকে রাতে আমি পায়ের ব্যান্ডেজ তো দূরে থাক, রক্ত পর্যন্ত মুছিনি। দৃষ্টি গেল ড্রেসিং টেবিলের বড় আয়নার দিকে। নিজের গায়ে শাড়ি আর না দেখে চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। দ্রুত ব্ল্যাঙ্কেট দিয়ে শরীর পেঁচিয়ে নিলাম। এই রুমে আমি ছাড়া কেউ নেই। রৌধিক রাতে বেরিয়ে গিয়েছিল। দরজা ভেতর থেকে বন্ধ। দৃষ্টি ঘোরাতেই নজর পড়ল সোফার উপরে। সেখানে আরামসে ঘুমিয়ে আছে রৌধিক। তার দেহের অনেকটা অংশ সোফার বাইরে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। খোঁচা খোঁচা দাড়ি, ঘন পাপড়ি যুক্ত গ্রহণ চোখ, বাম ভ্রুরের একটু উপরে লালচে তিল, যা চুলের আড়ালে ঢাকা পড়ে থাকে সর্বক্ষণ। এখনও চুল দিয়ে সম্পূর্ণ ললাট ঢেকে আছে, তবে তার ফাঁক দিয়ে তিলটা বেরিয়ে রয়েছে। পরনে লাল টি শার্ট। নিষ্পাপ মুখটা যখন তখন যে কারো নজর কেড়ে নিতে পারে। পাশ থেকে শাড়িটা তুলে কোনো রকম শরীরে পেঁচিয়ে নিলাম। এগিয়ে গেলাম তার দিকে। হুট করে ইচ্ছে করলো তার ঘন কালো চুলে হাত দিয়ে আরও এলোমেলো করে দিই। নিজেকে সংযত করতে চাইলেও বারবারই ব্যর্থ হলাম। চুলে হাত ছোঁয়ানোর আগে নড়েচড়ে উঠল সে। নিভু নিভু চোখে ঝাপসা আমার দিকে চেয়ে অন্যদিকে ফিরে গেলেন। ফট করে উঠে গেলাম আমি। ঘুরিয়ে ঘুরিয়ে দুপা ফেলতেই টান লাগলো আঁচলে। ধরার আগেই কাঁধ ঘেঁষে নিচে গড়িয়ে পড়ল। পেছনে ফিরে চাইলাম এক নজর। রৌধিক পূর্বের ন্যায় ঘুমিয়ে আছে। তার পিঠের নিচে বেশ কিছুটা অংশ রয়েছে। আরও কাছে গেলাম তার। হাতটা চোখ মুখের সামনে বেশ কয়েকবার ঘুরিয়ে কাঁধ থেকে পিনবিহীন শাড়িটা খুলে ফেললাম। সন্তর্পণে পা ফেলে ওয়াশরুমের ভিতরে প্রবেশ করলাম। শাওয়ার শেষ করে বুঝতে পারলাম সাথে কিছু আনা হয়নি। দরজা খুলে মাথা বের করলাম। ততক্ষণে পুরো ঘর আলোকিত হয়ে গেছে প্রাকৃতিক আলোয়। ঘর গোছানো, ঘুমন্ত রৌধিক নেই। বেলকনির দরজা খোলা। বাথরুম পরে ভেজা ভেজা পা ফেলে বেরিয়ে এলাম শাড়ি নিতে। শাড়ি আদৌ আছে কি না না জেনেই বের হয়েছি। এটাই ছিল আমার দ্বিতীয় ভুল। বাবার জন্য বাধ্য হয়ে রৌধিককে বিয়ে করা ছিল সর্বপ্রথম ভুল। এদিক ওদিক শাড়ি খুঁজে ব্যর্থ হয়ে যখন হার মেনে বসে পড়েছিলাম, তখন শোনা গেল শক্তপোক্ত অস্পষ্ট পুরুষালী কণ্ঠস্বর। বিয়ের প্রথম সকালেই বুঝিয়ে দিলে তুমি ঠিক কি শাড়ি না পরে আমায় ইমপ্রেস করার চেষ্টা করছো? কালকে তো বড় বড় জ্ঞান দিয়েছিলে, আগে নিজেকে বুঝতে। চরণজোড়া থেমে গেল। মনে হলো মাটি ফাঁক দিয়ে অদৃশ্য শিকড়ে সে পা দুটো আটকে দিল। সাথে সাথে পেছনে ফিরলাম। রৌধিক তখন দেয়ালে হেলান দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। দু হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে অন্যদিকে ফিরলাম। তুতলিয়ে তুতলিয়ে বললাম, আসলে শাড়িগুলো কোথায় রাখা আছে জানি না। আমার কথা শেষ হওয়ার আগেই বললেন, জানো না নাকি না জানার ভান ধরছ? বলেই এগিয়ে এলেন তিনি। হাতে তার টুথব্রাশ। ওয়াশরুমে ঢুকে ব্রাশ ধুয়ে রাখলেন। ট্যাপ ছেড়ে মুখে দিয়ে কুলি করে বেরিয়ে এলো। আমার সামনে দাঁড়িয়ে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করলো কিয়ৎক্ষণ। অতপর আলমারি খুলে দিল। হাত টেনে আলমারির সামনে দাঁড় করিয়ে বললেন, এখানে এত এত জামা কাপড় আর তুমি শাড়ি খুঁজে পাচ্ছ না? হাউ ফানি। এগুলো তো শেফার জন্য কেনা জামা কাপড়। তো কি হয়েছে? শেফার বরকে নিজের বর করতে পেরেছ, তার বিয়ের বেনারসি গায়ে জড়াতে পেরেছ, তাহলে এগুলো পরতে কি সমস্যা? আমি মাথা নিচু করে রইলাম। একদিন নিজের এই অবস্থা, অন্যদিকে এই লোকটার কটু কথা, দুটোতেই হাঁপিয়ে উঠেছি। রৌধিক আলমারির ভেতর থেকে একটা শাড়ি বের করে ছুঁড়ে ফেলল আমার উপর। কেঁপে উঠলাম আমি। কর্কশ কণ্ঠে বললেন, এবার তো শাড়ি পেয়েছ, দাঁড়িয়ে না থেকে বিদায় হও। নাকি নিজেকে দেখানোর বাকি আছে? তাহলে আমাকে না দেখিয়ে রাস্তায় গিয়ে দেখাও, অন্তত কিছু টাকা পাওয়া যাবে। সাথে সাথে শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। শেষে একটা রাস্তার মেয়ের সাথে তুলনা করলো। নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে এতটাই নিচ হয়ে গেছে, আমি তার কি হই সেটাই ভুলে গেছে। তবে আমি চুপ রইলাম না। দ্বিগুণ তেজ নিয়ে বললাম, হ্যাঁ, প্রয়োজনে রাস্তায় গিয়েই দেখাবো। তাদের দেখালে টাকা পাওয়া যায়। আপনি তো আর টাকা দিতে পারবেন না, দিলেও বাবার টাকাই দিবেন। নিজে তো আর উপার্জন করেন না, টাকার মর্ম কি বুঝবেন? বলতে দেরি হলো, চর পড়তে দেরি হলো না। আরও একটা চর মারতে গিয়েও থেমে গেলেন। অন্যদিকে ফিরে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। তার চোখের মণিগুলো জল করছে। শাড়িটা নিচে গড়াগড়ি খাচ্ছে। আমি শাড়িটা কোনো রকমে তুলে ওয়াশরুমের ভেতরে ছুটলাম। সোফার উপরে সংসেজে বসে আছি আমি। মাথায় এক হাত কাপড় টেনে নত হয়ে আছি। যে যার মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমার পাশে বসে আছে রৌধিক ভাইয়ার ছোট বোন আদ্রিতা, ফুফুতো ভাই জাবিন, জাহ্নবীর বয়স 3.5 বছর,
আদ্রিক আঙ্কেল নিচে নামলেন, গিয়ে টেবিলে বসলেন। আমাকেও নিয়ে বসানো হলো। আমার সোজাসুজি চেয়ারে বসে আছে রোধিকের দাদি এবং তার পাশে দাদা। আঙ্কেল বেশ গম্ভীর মানুষ, খাবার টেবিলে একদম কথা বলা পছন্দ করেন না, এমনকি প্লেট চামচের টুংটাং ধ্বনিও না। কিছুক্ষণে নীরবতা ভেঙে আদ্রিক আঙ্কেল বললেন, এই বাড়িতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না আঙ্কেল, আমার মৃদু স্পষ্ট জবাব। তোমার কিছু প্রয়োজন হলে রৌদুকে বলবে। কি বলছি আমি? সে নিজেই তো একটা অপদার্থ। আমায় বলবে। আমাকে বলতে সংকোচ হলে তোমার মাকে বলবে। তাছাড়া আদ্র তো আছি। আমি মাথা নাড়িয়ে সায় দিতেই খাবারে মনোনিবেশ করলেন। পুনরায় নিরিবিলি হয়ে গেল। পায়ের শব্দ শোনা গেল। আদ্রিক আঙ্কেল সিঁড়ির দিকে তাকালেন। রৌধিক শার্টের হাতা ফোল্ড করতে করতে নেমে আসছে। ডাইনিং অতিক্রম করে যাওয়ার সময় ডেকে উঠলেন আঙ্কেল। রৌদু, দাঁড়াও। আঙ্কেলের গলা গম্ভীর। রৌধিক থেমে গেল, মাথা নত করে দাঁড়ালেন। রৌধিক বেপরোয়া হলেও আঙ্কেলের কাছে একদম বাচ্চা। আদ্রিক আঙ্কেল উঠে গেলেন। রৌধিকের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, রৌদু, কোথায় যাচ্ছ তুমি? ক্লাবে। রৌধিকের একরোখা জবাব। কাল তোমার বিয়ে হয়েছে, বাড়ি ভর্তি মেহমান, প্রেস মিডিয়া গিজগিজ করছে, আর তুমি ক্লাবে যাচ্ছ? তুমি জানো এই খবরটা লিক হলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? রধু, তুমি বিয়ে করেছ, সংসার হয়েছে, কিছুদিন পরে বাচ্চার বাবা হবে। বাবা, আমি তোমার মান সম্মানের কথা ভেবে এই বিয়েতে রাজি হয়েছি। আমাকে দিয়ে সংসার কিংবা বাচ্চার চিন্তা করো না। কালকে রাতে আমি সাফ সাফ জানিয়ে দিয়েছি, আমার মনে কিংবা ঘরে কোথাও এই মেয়েটার জায়গা হবে না। রাগে পিত্তি জ্বলে উঠল আমার। এই মেয়ে ছাড়া কথাই বলতে পারে না সে। খাবার ছেড়ে দুপা এগিয়ে গিয়ে বললাম, এই শুনেন, আমি আপনার ঘরে কিংবা আপনার মনে থাকার জন্য মরে যাচ্ছি না। এই বাড়িতে তো আরও ঘর আছে, আমি সেই ঘরেই থাকব। আমার কথা শেষ হওয়ার আগেই আঙ্কেল বললেন, না, তোমরা এক ঘরেই থাকবে। আমি চাই না প্রেস মিডিয়া সামান্য এক বিষয় নিয়ে জল ঘোলা করুক। রদু, ঘরে যাও, বলেই হনহনিয়ে চলে গেলেন তিনি। রৌধিক হিংস্র বাঘে নেয় আমার দিকে চেয়ে আছে, কিন্তু তার হিংস্রতায় আমি ভয় করি না। অন্যদিকে চেয়ে রইলাম। বেশ হয়েছে, আমাকে কথা শোনানো হচ্ছিল না, এবার বোঝো। রৌধিকও প্রস্থান করলেন। রৌধিক যেতেই হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। আঙ্কেলের উপর রাগ সব আমার উপরে ঝাড়বে। হাতে খাবারের ট্রে, দরজার সামনে দাঁড়িয়ে আছি, মিনিট 20 হয়েছে। সামনে পা ফেলতে গিয়েও বারবার পিছিয়ে যাচ্ছে। বুক ভরে শ্বাস নিতে রুমের দরজা খুলে অন্তর্ভাগে প্রবেশ করলাম। রৌধিক বেডের মাঝ বরাবর বসে ফোন টিপছে। আমি না তাকিয়ে বুঝতে পারছি রৌধিক তার রৌদ্রমাখা চোখে তাকিয়ে আছে। টেবিলের উপর রেখে গা ছাড়া ভাব নিয়ে বললাম, আন্টি খাবার পাঠিয়েছে, বলেই উল্টো হাঁটা ধরলাম বেলকনির দিকে। বেলকনির দরজা পেরিয়ে আরেক পা ফেলতে হাত ধরে ফেলল কেউ। এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলেন আমায়। মাথার ঘোমটা টানা কাপড় খুলে পড়ল নিচে। আমার হাত পেছনে মুচড়ে ধরলেন। দৃষ্টি ঘুরিয়ে তার মুখের দিকে চাইলাম। ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি চাইলেই ভয়ঙ্করভাবে চোখ রাঙালো। দাঁতে দাঁত ফিসিয়ে বলল, কি মনে করো তুমি নিজেকে? আজ তোমার জন্য, একমাত্র তোমার জন্য বাবা আমাকে খাবারের খোঁটা দিয়েছে। তোমাকে তো ইচ্ছে করছে। বলেই ধাক্কা দিয়ে বেলকনির রেলিংয়ের উপর ছুঁড়ে মারলেন। সরে আসতে নিলে আরও দৃঢ়ভাবে চেপে ধরলেন। ঝুলে রইলাম বেলকনি থেকে খানিকটা বাইরে। পিঠে মাঝে কিছু একটা ফোটার মতো ব্যথা অনুভব করলাম, তবে দৃঢ় নয়। তার হাত সরিয়ে আসতে নিলে পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল। মুখ কুঁচকে গেল। চিৎকার করে আর্তনাদ করে উঠলাম। সাথে সাথে দুই বাহু খামচে ধরলাম রৌধিকের। চোখের কার্নিশ গড়িয়ে অশ্রু পড়তে লাগলো। রৌধিক সন্দিহান চোখে চাইল। গালে হাত রেখে বলল, এই মেয়ে, কী হয়েছে তোমার? এমন করছো কেন? নিভু নিভু চোখে চাইলাম। ব্যথায় কুকড়ে উঠছে দেহটা। ততক্ষণে সবাই এসে জড়ো হয়েছে রুমে। আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। নিশি আন্টি বলল, জোনাকি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? আমার পিঠে ব্যথিত কণ্ঠে বললাম। রক্তে পিঠের দিকটার ব্লাউজ ভিজে চুপচুপ হয়ে গেছে। সবাই ধীরে ধীরে আমাকে দেয়াল থেকে সরিয়ে আনলো। গ্রিলবিহীন রেলিংয়ের সুচালো কোনায় অসাবধানতায় পিঠ আটকে গেছিল, যেটা ব্লাউজ ভেদ করে উন্মুক্ত পিঠে আঘাত করেছে। অতি সাবধানে বেডের উপর বসিয়ে দিল আমায়। রৌধিক মাথা নিচু করে রয়েছে। আদ্রিক আঙ্কেল চর বসালেন রৌধিকের গালে। বাবা, আমি আসলে, তেজ নিয়ে বললেন। চুপ, একদম চুপ। এই মেয়েটাকে আমার সম্মান বাঁচাতে আমার বাড়ির বউ করে এনেছি, আঘাত করতে আনিনি। তুমি আমার উপরে রাগ এই মেয়ের উপর দেখিয়ে কি অবস্থা করেছ দেখেছ?
তোমার শেফা হলে এটা করতে পারতে? যে মেয়েটা আমার এবং আমার পরিবারের সম্মান বাঁচিয়েছে তাকে তুমি? রোধিক আমার দিকে বিস্ময় নিয়ে চেয়ে রইল। দেখে মনে হচ্ছে না আদ্রিক আঙ্কেলের কোনো কথা তার কানে পৌঁছেছে। নিভু নিভু অধর নেড়ে কিছু একটা উচ্চারণ করলো, তা শ্রবণেন্দ্রিয় পর্যন্ত পৌঁছালো না আমার। আদ্রিক আঙ্কেল রৌধিককে রুম থেকে বের করে দিলেন। রৌধিকের অসহায় মুখ দেখে কষ্ট হচ্ছিল আমার। আমি জানি মনে হচ্ছিল সে ইচ্ছে করে কিছু করেনি, রাগের বশে হয়ে গেছে। মাঝরাতে বুকের উপরে ভারী কিছু আবিষ্কার করলাম। নাকে ভেসে এলো বিচ্ছিরি গন্ধ। ঘুমের মাঝে তিতঘুটে ঢেকুর উঠল। ফট করে চোখ মেলে তাকালাম। আমার দুপাশে হাত রেখে রৌধিক নির্ভাবনায় ঝুঁকে আছে। গলা খাকারি দিয়ে অশান্ত কণ্ঠে বললাম, কি হচ্ছে কি মিস্টার? উঠুন আমার উপর থেকে। নিভু নিভু চোখে অবলোকন করলো আমায়। ঘুমু ঘুমু চোখ তার। হাত বাড়িয়ে আমার মাথায় অগোছালো চুলগুলো ললাটের উপর থেকে সরিয়ে দিচ্ছি। হুট করেই অধর ছুঁয়ে দিল ললাটের মাঝ বরাবর। কেঁপে উঠলাম আমি। খামচে ধরলাম তার হাত। তিনিও কেঁপে উঠল। রক্ত গড়ালো হাত বেয়ে। তিনি নিজের হাতের দিকে চেয়ে নেশালো মানুষের ন্যায় টেনে টেনে বললেন, আমাকে আঘাত করছিস তুই? রিভেঞ্জ নিতে শিখে গেছিস দেখছি। তুই জানিস না রোধিক কাউকে অহৈতুক আঘাত করে না? তাহলে? ঠোঁট উল্টে বললেন তিনি। নাকের ডগায় নিজের নাক ঘষলেন। তীব্র গন্ধ আরও তীব্রতর হয়ে উঠল। বিদেশি মানুষ। জানতাম রোধিক এইসব খেয়ে আসবে, তবুও কেমন বিশ্বাসযোগ্য হতো না। হাত ধরে টেনে বসিয়ে দিল আমায়। নিজের বলিষ্ঠ পুরুষালী হাতটা পিঠের ক্ষত স্থানে রাখল। হাত বোলালেন কিয়ৎক্ষণ। নয়নযুগল আপনা আপনি গ্রথন হয়ে এলো। আমার মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে দম বন্ধ শ্বাস নিলেন। হুট করে আমাকে ছেড়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সেকেন্ড 2 অতিবাহিত হওয়ার পরে মাথা বের করে সহজতর ভাষায় বললেন, যাও সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ো। আমার কথার অবাধ্য হলে কি হতে পারে তা তোমার ধারণার বাইরে। অধর দিয়ে জিভ ভিজিয়ে নিলাম। ঘন ঘন পলক ফেলে আমতা আমতা করে বললাম, মানে? ইস বলে ভ্রু কুচকালেন তিনি। উঠে গিয়ে কাবাট হাতড়াতে লাগলেন। নিজের কাঙ্ক্ষিত জিনিসটা হাতে নিয়ে বসলেন আমার সন্নিকটে। আমার হাত টেনে নখগুলো সযত্নে কেটে দিতে লাগলেন। হাত সরানোর চেষ্টা করতেই চোখে ভ্রু কেটে দেওয়ার চেষ্টা করলো। অসহায় হয়ে চেয়ে রইলাম। আমার এত সাধের নখ। ভাঙা গলায় বললাম, প্লিজ ছাড়ুন। কি করছেন? দেখেছ আমার হাতের কি অবস্থা? তোমার এই সুন্দর রূপের মাঝে এই বড় বড় অপদার্থ নখগুলো বেমানান। হাতের পিঠ দেখিয়ে বললেন, সেখানে রক্ত জমাট বেঁধে রয়েছে। অনুতপ্ত হলাম আমি। আমিই বা কী করতাম? তিনি হুট করে অমন করেছেন বলেই তো। অস্থিরতা মেশালো কণ্ঠে বললেন, আমি কখনো কোনো নারী জাতির গায়ে হাত তুলিনি। তুমিই প্রথম যাকে আঘাত করেছি। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি। ভালোবাসা আমাকে অসহায় করে দিয়েছে। আমি চুপ করে রইলাম। মুগ্ধ হলাম আরও একবার। মিনমিনে বললেন, জানো আজ তোমাকে কতটা সুন্দর লাগছিল, একদম পরীর মতো। আমার ঘরেও একটা পরী রয়েছে, আমি জানতাম না। বিলিভ মি, তুমি আমার জোনাকি পোকা, আমার আধার ঘরের জোনাকি। নিভু নিভু আলোয় জ্বলে ওঠো তুমি। আমার অনবদ্য আয়াসের সমাপ্তি। কিং কর্তব্য বিমূঢ় হলাম আমি। তার মানে এই ছেলেটা সকালে আমাকে বকার ফাঁকে ফাঁকে দেখছিল? ছি ছি, কি লজ্জা! তখন এমন ভাব নিচ্ছিল যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। অতি সাহস সঞ্চয় করে বললাম, তাহলে সকালে আপনি আমাকে ওই নজরে দেখছিলেন? কোন নজরে? আমি বউ নজরে দেখছিলাম। আমার বউ? আমার যেভাবে ইচ্ছে সেভাবে দেখব। তুমি বলার কে? আমি কে মানে? সেই তো, তুমি কে? আমি কিছু বলতেই চাইলেই হাতের ইশারায় থামিয়ে দিলেন। আঙুল তুলে সোফার দিকে দেখিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন। ঘুমের ঘোরে কী সব বললেন, অথচ আমাকে 2 চোখে সহ্য করতে পারে না। সকালে বললে একদমই বিশ্বাস করতে পারবে না। এই ছাইপাশ যদি হারাম না হতো তাহলে আমি নিজে তাকে কিনে খাওয়াতাম। রুমের বাতি নিভিয়ে ড্রিম বাতি জ্বালিয়ে দিলাম। কাবার থেকে ব্যাগ বের করলাম। সেখানে সযত্নে রাখা ডায়েরিটা হাতে নিলাম। উপরে লেখা আছে অনুবদ্ধ আয়াস। বেশ কিয়ৎক্ষণ হাত বুলিয়ে নিলাম লেখাটার উপর। অনুভূতিতে দেহের সর্বাঙ্গ পূর্ণ হয়ে গেল। চোখজোড়া গ্রথন করতেই কার্নিশ গড়িয়ে পড়ল অশ্রুধারা। টেবিলের উপর বসে লিখতে বসলাম মনের ভেতরের চাপা আর্তনাদগুলো। টেবিল ল্যাম্প জ্বলছে। দক্ষিণা হাওয়া বইছে জানলা দিয়ে। শাড়ি আঁচল টেনে কলম চালালাম ডায়েরির ফাঁকা পৃষ্ঠায়। বাবা, জানি না কেমন আছো তুমি। আমি সর্বদা তোমার কথা মেনে জীবনের প্রতিটা ধাপ এগিয়েছি।
আজ তুমি আমার পাশে নেই। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছি। তোমার ইচ্ছে ছিল লাল টুকটুকে বউ সাজিয়ে একটি ছেলের হাতে তোমার মেয়েকে তুলে দিবে, কিন্তু সেই ইচ্ছেটা না হয় স্বপ্ন রয়ে গেল। ইচ্ছেটা পূরণ করতে হলে তোমাকে বাঁচাতে হবে। তোমার ইচ্ছে পূরণ হবে, তবে আমার মাধ্যমে নয়, জয়ের মাধ্যমে হবে। জানি না কিভাবে তোমাকে সত্যিটা বলবো, তবে একটু ধৈর্য ধরো, ঠিকই বলবো। পায়ের কাছে কিছু একটা বিকট শব্দে পড়ল। কলম পড়ে গেল হাত থেকে। ফট করে চাইলাম। রৌধিক বেডের উপর বসে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছি। চেঁচিয়ে বললেন, এভাবে কাঁদছো কেন তুমি? সিম্প্যাথির জন্য? তাই তো। তোমার সিম্প্যাথিতে আমাকে ভোলাতে পারবে না। নিজের ইনোসেন্স দেখিয়ে সবাইকে পুতুল বানাতে পারলেও আমাকে পারবে না। তাই এই নাটকটা অ্যাটলিস্ট ঘরে বসে করো না। নেক্সট টাইম ভাববো না, সোজা বের করে দিব। স্টপ। শেষের শব্দটা চেঁচিয়ে বললেন তিনি। কেঁপে উঠলাম আমি। তিনি ক্রুদ্ধ চোখে আমার দিকে চেয়ে বেলকনিতে চলে গেলেন। আমি আগের ন্যায় বেলকনির দিকে চেয়ে আছি। এই তো ভালো ব্যবহার করেছিলেন, তাহলে হঠাৎ কি হলো তার? আমি কাঁদছি বলে তার কষ্ট হচ্ছে, নাকি আলোর কারণে তার ঘুমে ব্যাঘাত ঘটেছে? ডায়েরির মাঝে কলম রেখে ব্যাগে ভরে রাখলাম। অতঃপর ফাঁকা জগ নিয়ে বেরিয়ে এলাম। আন্টি বারবার বলে গেছেন রৌধিক আসলে তাকে খাবার এনে দিতে। আত্মীয় স্বজন চলে গেছে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে তারা। ট্রে নিয়ে হাজির হলাম। রুম ফাঁকা, নাকে বিচ্ছিরি গন্ধ আসছে। রুম স্প্রে দিয়ে গন্ধ দূর করার চেষ্টা করলাম। বেলকনির দিকে পা বাড়ালাম। রৌধিক বেলকনির রেলিংয়ে দু হাত রেখে দূর আকাশে চেয়ে আছে। হয়তো নিজের অতীত মনে পড়ছে। আমার জায়গায় শেফাকে মনে পড়ছে। কাঁপা কাঁপা গলায় বললাম, শুনছেন? আপনার খাবার এনেছি, খেয়ে নিন। রৌধিক চাইল আমার দিকে। তার চোখে অসহায়ত্ব খুঁজে পাচ্ছি। চোখে চোখ রাখার মতো সাহস নেই আমার। শান্ত গলায় বলল, আমি খাবো না, যাও তুমি খেয়ে নাও। রাত তো অনেক হলো, সারাদিন কিছু খাননি। বেশি না, একটু কিছু খেয়ে নিন। তোমাকে আমি যেতে বলেছি, জাস্ট গো। এই ধরনের মেয়েদের সাথে একটু ভালোভাবে কথা বলেই মাথায় চড়ে বসে। হাতের পিঠ দেখিয়ে থামিয়ে দিলাম তাকে। সন্দিহান সুরে বললাম, হোয়াট ডু ইউ মিন? বাট এই ধরনের মেয়ে? সম্মান এবং সামলে কথা বলবেন। এই ধরনের মেয়ে আপনার বউ হতে আসেনি। আপনার বাবার সম্মানের কথা ভেবে বিয়েতে বসেছে। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে পারি, কিন্তু আমি স্বার্থপর নই। অন্যের উপকারের মূল্য দিতে জানি। আর কথা না বাড়িয়ে সোফায় এসে শুয়ে পড়লাম। এই মানুষটা গিরগিটির মতো। গিরগিটির চেয়েও বেশি রং বদলায়। গিরগিটির রং বদলাবে এটা স্বাভাবিক। গিরগিটিও এত তাড়াতাড়ি নিজের রং বদলাতে পারে না, যেটা সে পারে। শাড়ির লম্বা আঁচল টেনে শরীর ঢেকে ঘুমিয়ে পড়লাম। তুমি কি জানো, শাড়ি পরে তোমাকে ফুটবলের মতো লাগছে? আমাকে ইমপ্রেস করার কথা ভুলে ঘুরঘুর না করে যাও, চেঞ্জ করে নাও, যাও। রৌদিকের ঘুম ঘুম কণ্ঠ। চুল টাওয়াল দিয়ে মুছে নিচ্ছিলাম আমি। তার কথা শুনে হাত থেমে গেল। ভ্রু কুঁচকে তাকালাম। রৌদিক ব্ল্যাঙ্কেট টেনে বসে আছে। 2টা ছাড়া যে ছেলের ঘুম ভাঙে না, সে এত তাড়াতাড়ি উঠে গেছে। 8:15, অর্থাৎ 2টো ট্রেন 8টায়। চুলগুলো মুখের উপর ছড়িয়ে গেল। টাওয়াল মাটিতে পড়ে গেল। আমার বাম পাশের বড় আয়নাতে তাকালাম। আমাকে তো দেখতে বেশ সুন্দর লাগছে, তাহলে ফুটবল কেন বলল? চোখের সামনে থেকে ভেজা চুলগুলো সরিয়ে বললাম, আপনার চোখে কি সমস্যা আছে? তাহলে গিয়ে ঠিক করে নিন। বলেই ভেঙচি কাটলাম আমি। রৌদিক ভ্রু কুচকালো। তা এড়ালো না আমার থেকে। আয়নাতে ঠিক দেখতে পেলাম। উঠে গেল সে। আমার সামনে দাঁড়িয়ে বলল, তোমাকে কি বললাম, শুনতে পাওনি? যাও, চেঞ্জ করে নাও, গো ফাস্ট। আশ্চর্য তো, শাড়ি ছাড়া কি পরবো আমি? 3 পিস টপস কিছুই তো নেই। কাবার্ড হাতড়ে খুঁজে দেখলেন, পেলেন না। নিজের কাবার্ড থেকে ট্রাউজার আর টি শার্ট বের করে ধরিয়ে দিলেন। আমি ওয়াশরুমে যাচ্ছি, ঘরেই চেঞ্জ করে নাও। এসে যদি দেখি না পরে বসে আছো, তাহলে আমিই পরিয়ে দিব। বলেই হনহনিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। ফোঁস করে দম ছাড়লাম আমি। এই লোকটাকে বিশ্বাস নেই, সব কিছু করতে পারে, কিন্তু আমিই বা কিভাবে এগুলো পরে ঘুরে বেড়াবো? তবুও মুখ ভার করে পড়লাম। ভেজা টাওয়াল দিয়ে চুল মুছে বেলকনিতে মেলে দিলাম। গ্রিলে রাখতেই হাওয়া এসে উড়িয়ে ফেলে দিল নিচে। ধরতে গিয়েও ব্যর্থ হলাম। দ্রুত নিচে নেমে এলাম। টাওয়াল নিয়ে পেছনে ফিরতে নিলেই ধাক্কা খেলাম কারো সাথে। পায়ের কাছে এসে পড়ল কেউ। কেঁপে উঠলাম আমি। পিছিয়ে গেলাম কয়েক পা। কালো পোশাকধারী গার্ড পরেছি। তার সামনে রৌধিক দাঁড়িয়ে আছে। নীলাভ রঙের চোখজোড়া অসম্ভব লাল, আমাকে গিলে খেয়ে ফেলবে এমন।
আমতা আমতা করে বললাম, আপনি আপনি এখানে আর ইনি পায়ের কাছে কেন? উঠুন। একদম না, ওকে টাচ করবে না। অ্যান্ড ইউ গো, গেট আউট অফ হেয়ার। দ্য নেক্সট টাইম ইউ সি আওয়ার গার্লস, কিপ ইউর হেড ডাউন, আদারওয়াইজ আই কুড নেভার থিঙ্ক অফ গেটিং আই। গট ইট? নাও গেট আউট। ছেলেটি বন্দুক তুলে মাথা নিচু করে চলে গেল। রৌধিক আমার সামনে এসে দাঁড়ালো। কর্কশ কণ্ঠে বলল, তুমি এই জামা কাপড়ে বাইরে বেরিয়েছ কেন? হোয়াই? নিজের দিকে তাকাতেই লজ্জায় কুঁকড়ে উঠলাম আমি। ভেজা চুলগুলো একটু সামনে এনে বললাম, টাওয়ালটা নিচে পাওয়া পড়ে গেছিল, সেটা নিতে এসেছি। তার জন্য এই অবস্থায়? আপনি তো শাড়ি পরতে বারণ করেছিলেন। আমি এসে নিতে পারতাম না? আমি কি বাড়িতে ছিলাম না? আপনি তো ওয়াশরুমে ছিলেন। সারা জীবন ওয়াশরুমে বসে থাকতাম, জীবনেও বের হতাম না। আবার কথা বলছো? স্টুপিড, যাও এখান থেকে। আমি চলে আসার জন্য পা বাড়াতে হাত ধরে ফেললেন তিনি। ডান হাতে ঝুলে থাকা টাওয়ালটা নিয়ে শরীরে পেঁচিয়ে দিল আমার। ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, নাও গো। রৌদ্রের তাপে রৌদ্রকে অগ্নির ন্যায় লাগছে আমার কাছে। ভীত হলাম আমি, তাকে ভয়ঙ্কর ঠেকছে আমার কাছে। আমি আগে পেছনে না চেয়েই বাড়ির ভেতরের দিকে ছুটে এলাম। এতটাই অনুতপ্ত ছিলাম, কিছু খেয়াল করলাম না। ঘরে ঢোকার আগেই ধাক্কা খেলাম কারো সাথে। থেমে গেলাম আমি। বিপরীত মানুষটির হাত থেকে ফোনটা মৃদু শব্দে নিচে পড়ে গেল। নিজেকে সামলে নিলাম আমি। আমার দিকে হিংস্র চোখে তাকালো বিপরীত তরুণী। দেখতে অসম্ভব সুন্দর। এই বাড়িতে প্রথম তাকে দেখছি। এর আগে দেখা হয়নি বললেই চলে। আমি তড়িঘড়ি করে ফোনটা তুললাম। ফ্লোরে পড়ার কারণে স্ক্রিনের কিছুটা অংশ ফেটে গেছে। ফোনটা তার দিকে এগিয়ে দিলাম। টেনে নিল হাত থেকে। নত কণ্ঠে বললাম, সরি, আমি আসলে... আর উচ্চারণ করতে পারলাম না। তার আগেই বিকট শব্দের চর পড়ল গালে। পুড়ে উঠল জায়গাটা। মনে হলো কোনো গলিত আগ্নেয়গিরির লাভা গালে এসে পড়ল। হাতটা আপনা আপনি গালে চলে গেল। সামান্য একটা ভুল হওয়ার জন্য গায়ে হাত তুলতে পারে জানা ছিল না। আঙ্গুল তুলে রুদ্ধ কণ্ঠে বললেন, অসভ্য মেয়ে, চোখে দেখো না? চোখ কি মাথায় তুলে রাখো? আমার কত দামি ফোনটা ভেঙে ফেলেছ ধারণা আছে? রাস্তা থেকে তুলে এনেছে বলে এমন চলাফেরা। 2 দিন হয়েছে আনতে না আনতে জামা কাপড় ছেড়ে এইসব পরা শুরু করেছি। 2 মাস এগুলো থাকবে না বলেই হনহনিয়ে চলে গেল। আমি অশান্ত মন নিয়ে ঘরে চলে এলাম। দরজা বন্ধ করে দিলাম। আয়নার সামনে দাঁড়ালাম। 4 আঙ্গুলের কালচে দাগ পড়েছে। পরিবারের বড় মেয়ে হওয়ার কারণে চর কিংবা মার আমার ভাগ্যে কখনোই ছিল না। জীবনের প্রথম চর খেয়ে চিরতরে শিক্ষা হয়ে গেছে। কাবাট হাতড়ে মলম বের করে গালে লাগালাম। মাথাটা ঝিমঝিম করছে। পেটেও প্রচুর ক্ষুধা লেগেছে। কিন্তু এভাবে নিচে গেলে সবাই আমাকে নিয়ে পড়বে। ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। সূর্য তখন আকাশের অন্য প্রান্তে গেছে। সূর্যের রক্তিম আভা অন্ধকারে আকাশে নেই। সন্ধ্যার মিটিমিটি তারা জ্বলছে। ধীরে ধীরে আরও আধারে ছেয়ে গেল। ঘড়ির কাঁটা গিয়ে ঠেকল 9টা 53-তে। সেকেন্ডে সেকেন্ডে যখন 10টা কাঁটা ছুলো তখন দরজায় নক পড়ল। ক্লান্তির মাঝে দরজা খুলতেও কষ্ট হচ্ছিল আমার। ঘুমু ঘুমু চোখে দরজার দিকে চেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। ধীরে ধীরে আওয়াজ বাড়তে লাগলো। কণ্ঠস্বর শুনতে পেলাম, কিন্তু নিদ্রার সমাপ্তি ঘটাতে পারলাম না। মনে হচ্ছে শরীরটা পুড়ে যাচ্ছে। কেটে গেল আরও মিনিট 5। হুট করে কেউ টেনে বসিয়ে দিল আমায়। তখনও চোখের পাতা ঝাপসা। পরিস্থিতি বুঝে ওঠার আগে চর পড়ল একই গালে। ভেতরটা পুড়ে উঠল। মুখটা বাম দিকে বেঁকিয়ে গেল। চুলগুলো মুখ জুড়ে ছড়িয়ে গেল। জ্বলে উঠল স্ক্রিনটা। তিক্ত চাপা সরে আহ করলাম ঠিকই, কিন্তু স্বর বেরিয়ে এলো না। গালে হাত দিয়ে ঘষলাম। সব কিছু স্পষ্ট হতে বুঝতে পারলাম রৌধিক আমার সামনে দাঁড়িয়ে। তার দম বন্ধ সুচালো দৃষ্টি। সকালের চেয়েও ভয়ঙ্কর লাগছে। অধর চেপে কিয়ৎক্ষণ নিজের ভেতরে রাগ দমন করার চেষ্টা করল। অতঃপর ঝাঁঝালো কণ্ঠে বললেন, এতক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছিলাম। জানো কত চিন্তা হচ্ছিল? ইউ হ্যাভ এনি আইডিয়া? তুমি কি করছিলে? সকালের বিহেভিয়ারের জন্য না খেয়ে দরজা বন্ধ করে রেখেছ। এসে দেখি দরজা বন্ধ করে ঘুমাচ্ছ। হাউ ফানি। দরজার দিকে তাকালাম আমি। এখনও দরজাটা ভেতর থেকে বন্ধ করা। আমি তো দরজা বন্ধ করে একটু শুয়েছিলাম, আর উঠিনি। তাহলে তিনি ভেতরে এলেন কি করে? ভূত নয় তো? পিছিয়ে গেলাম আমি। ভীত গলায় বললাম, কে আপনি? দরজা তো বন্ধ ছিল। তাহলে আপনি এলেন কি করে? হাওয়ার মতো আসেননি তো? দেখতে রৌধিকের মতো। ভূত নয় তো? সরুন আমার থেকে। পিছিয়ে গেলাম আমি। দেয়ালের সাথে বিঁধে গেলাম। বিরাগী হলেন তিনি। রৌধিক আমার দিকে চেয়ে রইল।
আমার সামনে বসে দাঁতে দাঁত চেপে বললেন, ঢং না দেখিয়ে চুপচাপ বসো। আমি বেলকনি দিয়ে রুমে এসেছি, দেখো হাতে ছুলে গেছে। হাত দেখিয়ে বললেন তিনি। আমার মধ্যে কোনো ভাবাবেগ হলো না। রৌধিক আমার হাত ধরল, অন্য হাত গালে রাখল। মুহূর্তে কেঁপে উঠলাম আমি, আহ করে উঠলাম। রৌধিক সরে গেল, আমাকে টেনে নিজের কাছে নিয়ে নিল। অসহায় কণ্ঠে বলল, সরি, আই এম সরি। সূক্ষ্মভাবে ভাবলেন তিনি। আমার গালে হাত রেখে বললেন, কি হয়েছে গালে? আমি সাথে সাথে চুল দিয়ে গাল ঢাকার চেষ্টা করলাম। সন্ধিহান চোখে চাইল। ফট করে আমার হাত ছুড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। গালে হাত বুলিয়ে দিলেন। অতিশয় স্বাভাবিক কণ্ঠে বললেন, জোনাকি, কে মেরেছে তোমায়? গালে এটা কিসের দাগ? দেখে তো মনে হচ্ছে আঙ্গুলের দাগ। শরীরটাও তো বেশ গরম। জ্বর হয়েছে নাকি? রৌধিকের অতি স্বাভাবিক কণ্ঠ। নিজের হাত কখনো কখনো গালে কপালে ছুঁয়ে দিচ্ছি। কি প্রত্যুত্তর দিব খুঁজে পেলাম না। নিজের প্রশ্নের জবাব না পেয়ে রৌধিক হিংস্র হয়ে উঠল। টেবিলের উপর রাখা শপিং ব্যাগগুলো ছুঁড়ে ফেলল নিচে। এগুলো হয়তো আমার জন্য কিনে এনেছে। মাথা চেপে চেঁচিয়ে বলল, কি বলছি কানে যাচ্ছে না? আশ্চর্য। ঠিক আছে, আমিই দেখছি। এবারও মাথা নিচু করে রইলাম আমি। রৌধিক একটা ব্যাগ তুলে এগিয়ে এলো আমার দিকে। ভয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিলাম। রৌধিক মুখে কিছু বললেন না, ফেলে দিল ব্যাগটা। হুট করে ব্ল্যাঙ্কেট সমেত কোলে তুলে নিল আমায়। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এসে বসেছিল সকলে। সেখানে এনে দাঁড় করিয়ে দিল আমায়। আমি সামনে না তাকিয়েও বুঝতে পারছি সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাদের মাঝখানে ওই মেয়েটাও বসে আছে। রৌধিকের পেছনে গিয়ে দাঁড়ালাম। রৌধিক হাত ধরে সামনে নিয়ে এলো। দাঁতে দাঁত মিশিয়ে টেনে টেনে বললেন, কে কে মেরেছে ওকে? সবাই কিং কর্তব্য বিমূঢ় হলেন। আদ্রিক আঙ্কেল কিয়ৎক্ষণ আমার দিকে চেয়ে থেকে বললেন, মানে? মারবে মানে কি? কে মারবে ওকে? আমিও তো সেটাই জানতে চাইছি। একরোখা জবাব দিল রৌধিক। আদ্রিক আঙ্কেল আমার দিকে তাকালেন। সন্ধিহান কণ্ঠে বললেন, জোনাকি, কে মেরেছে তোমায়? রৌধিক যা রেগে আছে, ওই মেয়েটাকে দেখিয়ে দিলে তাকে প্রচুর বকবে, তাই মাথা নিচু করে রইলাম। কিন্তু সবাই আমার দিকে হতাশাগ্রস্ত দৃষ্টিতে চেয়ে আছে, তাই মিনমিনিয়ে বললাম, কেউ মারেনি, অ্যালার্জি প্রবলেম। চুপ, একদম চুপ। চড়িয়ে তোমার অন্যটাও লাল করে দিব, স্টুপিড। এখন তোমার কাছ থেকে আমাকে শুনতে হবে কোনটা অ্যালার্জি আর কোনটা আঙ্গুলের ছাপ। সত্যি কথা না বললে চুপ করে থাকবে, কিন্তু মুখ থেকে যাতে কোনো আওয়াজ না বের হয়। বুঝতে পেরেছ তুমি? তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমার গাল থেকে চুলগুলো সরিয়ে দিয়ে সবাইকে দেখালো। এখন স্পষ্ট আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে। সবাই একে অপরের দিকে জিজ্ঞাসা সুলভ দৃষ্টিতে চেয়ে আছে। সবাই ইশারায় না সূচক জানালো। তখন সবাই ওই মেয়েটির দিকে চাইল। মেয়েটি মাথা নিচু করে আছে। আদ্রিক আঙ্কেল ডাক দিলেন, ইয়ানাত। এতক্ষণে বুঝতে পারলাম মেয়েটির নাম ইয়ানাত। সে নত সরে বলল, আসলে ও আমাকে ধাক্কা মেরেছিল। তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবে? আঙ্কেল, ও ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছিল, তাই আমি বুঝতে পারিনি এতটা জোরে লাগবে। দেখে তো মনে হচ্ছে না আস্তে মেরেছ, মনে হচ্ছে মনের ভেতরের ক্ষোভ থেকে মেরেছ। জোনাকি লেখাপড়া করা একটা মেয়ে। ও তোমার মতো এতটা অসভ্য মেয়ে নয় যে তোমাকে ধাক্কা দিবে। আমাকে উদ্দেশ্য করে বললেন, যখন তোমাকে মেরেছে তখন তুমিও কয়েকটা মেরে দিতে, তাহলে নেক্সট টাইম মারার সাহস হতো না। বাবা, তোমার বন্ধুর মেয়ের বিহেভিয়ার যদি চেঞ্জ করতে না পারে তাহলে আমাদের বাড়িতে আসতে বারণ করে দাও। রৌধিকের তেরা উত্তর। ইয়ানাতের গম্ভীর মুখ। স্বাভাবিক সরে বলল, আঙ্কেল, আমি আসছি। ইয়ানাত বেরিয়ে গেল। রৌধিক সার্ভেন্টকে দুজনের জন্য খাবার আর আইস ব্যাগ নিয়ে আসতে বলল। আইস ব্যাগ আনতে দেরি হচ্ছে দেখে আবার চেঁচিয়ে উঠল। আইস ব্যাগ দিয়ে গালে ঘষে দিল। পুনরায় আমাকে কোলে তুলে নিল। রুমে এনে বেডের উপর বসিয়ে দিল। জামা কাপড়গুলো তুলে সযত্নে কাবার্ডে গুছিয়ে রাখল। ব্যাগগুলো ভাঁজ করতে করতে বললেন, আজকে আর জামা কাপড় চেঞ্জ করতে হবে না, একদম কালকে। ইতিমধ্যে খাবার দিয়ে গেছে। রৌধিক খাবার খাচ্ছে। আমি রৌধিকের দিকে চেয়ে আছি। মানুষটা একদম ভিন্ন রকমের। সেদিন আমার সাথে কেমন ব্যবহার করলো, আর আজকে আমার জন্য বাড়ি মাথায় তুলেছে। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আমি, আর তিনি বিদেশি মানুষ। কত বছর বিদেশে ছিলেন। আমি কি আদৌ তার যোগ্য? ভাবতে ভাবতে অজান্তেই বলে ফেললাম, আমি আপনার যোগ্য নই। তাই না? মানে? নিজের ভেতরে ফিরলাম আমি। কি বলতে কি বলে ফেলেছি। মৃদু সুরে বললাম, কিছু না। জোনাকি, কে বলেছে এসব? কেউ বলেনি, আমি নিজেই বলছি।
আমি জানতে চাইছি কে কে বলেছে? কানে যাচ্ছে না আমার কথা? আর কি বলেছে? চেঁচিয়ে বললেন সে। কাঁপতে কাঁপতে বললাম, বলেছে আমাকে রাস্তার থেকে তুলে এনেছে। এখন এই ধরনের জামা কাপড় পরেছি, পরে তাও থাকবে না। ধমকে বললেন তিনি। ইডিয়েট একটা। আমার সাথে কথা বলার সময় তো মুখ থেকে খই ফোটে, তখন কেন মুখে খই ফোটেনি? আমি যখন জিজ্ঞাসা করেছি তখনও তো বলতে পারতে। আশ্চর্য মেয়ে। ভয় করছিল তো। আমার সামনে ইয়ানার তোমাকে খেয়ে ফেলতো? আমার তো আপনাকে ভয় করছিল। রৌধিক এক গাল হাসল। বাম গালে গর্তের সৃষ্টি হলো। অপূর্ব লাগছিল তাকে। হারিয়ে গেলাম তার রূপের মাঝে। তুড়ি বাজালো। ধ্যান ভাঙল আমার। বাম হাতে নিজের সাথে দৃঢ় করে মুড়িয়ে নিলেন। ভ্রু নাচিয়ে বলল, আই নো আই অ্যাম প্রিটি বয়, সো দেয়ার ইজ নাথিং টু লুক অ্যাট মি, বুঝেছ? বলেই নাক ধরে টেনে দিলেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। সকালে বাড়ি থেকে বের হয়েছি। ঘুম থেকে ওঠার পরে রৌধিকের দেখা পাইনি। আমি ওঠার আগেই সে কোথাও একটা চলে গেছে। সময় ছিল 10:09। সরাসরি হসপিটালে গিয়েছিলাম বাবাকে দেখতে। কড়া মেডিসিন আর স্যালাইনের কারণে ঘুমোচ্ছে সে। জয়া স্কুলে গেছে। এতক্ষণ বসেছিলাম সেখানে। বাবার ঘুম ভাঙেনি, জয়াও আসেনি, তাই বেরিয়ে পড়েছি। ডাক্তার বলেছে আরও কয়েকদিন লাগবে, তারপরে বাবাকে হসপিটাল থেকে রিলিজ করবে। আদ্রিক আঙ্কেল হসপিটালের বিল মিটিয়ে দিয়েছিল। এখানেও পাবে। বেশ ক্ষুধার্ত আমি। ইদানিং খাবারে অনিয়ম করলে বমি বমি পায়, অসুস্থ লাগে। কাঁধ থেকে ব্যাগ বের করে টাকার পরিমাণ গুনে নিলাম। ব্যাগের ভেতরে আর মাত্র 20 টাকা পড়ে আছে। 10 টাকার কচকচে দুটো নোট। অথচ এখান থেকে রৌধিকের বাড়িতে যেতেই 30 টাকা খরচ হয়। একবার ভেবেছি রৌধিকের গাড়িতে পৌঁছানোর আগে গাড়ি থেকে নেমে বাকি পথটা হেঁটে যাব, কিন্তু ক্ষুধায় সহ্য হচ্ছে না। কিছুটা পথ পেরোতেই শরীরটা আরও ক্লান্ত ঠেকল। মাথাও ধরেছে। বমি বমি ঠেকছে শরীরটা। বিপরীত পাশে টং দোকান নজরে গেল আমার। ধীরে ধীরে রাস্তা পেরোলাম। 1 কাপ চা দিতে বললাম। ড্রাম থেকে 1 গ্লাস পানি তুলে চোখ মুখে ছিটিয়ে দিলাম। মাথায়ও পানি দিলাম। অতঃপর আঁচল দিয়ে মুছে নিলাম। চা আর বিস্কিট নিয়ে টুলের উপর বসলাম। আর একটু জিরিয়ে হাঁটা ধরব। বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খেলাম। সেই অংশটা মুখে তোলার আগেই গলে পড়ল নিচে। চায়ের কাপ মুখে দেওয়ার আগে ধাক্কা দিল কেউ। অধরে গরম ছ্যাঁকা লাগলো। দ্রুত কাপ সরিয়ে পাশে তাকিয়ে কিছু বলার উদ্যোগ নিলাম। পাশ তাকাতেই আমার সব বলি উবে গেল। হাত ফসকে চায়ের কাপ পড়ে যেতে নিলেই ধরে ফেলল শুভ। বাবা, এই শুভ সাথেই আমার বিয়ে ঠিক করেছিল। শুভ বাবার বাল্য বন্ধুর ছেলে। সন্তর্পণে কাপটা পাশে রেখে বলল, তুমি দিন দিন কেমন কেয়ারলেস হয়ে যাচ্ছ জোনাকি? একটু হলেই তো কাপটা নিচে পড়ে যেত। মামা, 2 কাপ চা, কড়া লিকার, দুধ ছাড়া, বলেই উঠে দাঁড়ালো। পাশে রাখা কাপটা এগিয়ে দিল। 1 হাঁটু ভাঁজ করে টুলের উপর বসলো। আমার দিকে মুখ করে আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। অন্য হাত পকেটে ঢুকিয়ে রুমাল বের করলো। আমার ভেজা চুলগুলো সযত্নে মুছিয়ে দিল। ভেজা রুমালটা বাইরে ফেলে নেকলে নিল। অতঃপর পকেটে রেখে দিল। আদরে গলায় বলল, কি হয়েছে তোমার জোনাকি পোকা? আমি ব্যস্ত ছিলাম, তাই তোমার ফোন রিসিভ করতে পারিনি। তাই বলে তুমি নিজের ফোন বন্ধ করে রাখবে? আমি জানতাম না আঙ্কেল অসুস্থ। যখন জানতে পারি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তাহলে তুমি যদি বলো তাহলে আমি কাজ ছেড়ে সর্বক্ষণ আমার জোনাকির পাশে বসে থাকব। তবুও আমি কোনো কথা বললাম না। প্রত্যুত্তরে কি বলবো ভাষা নেই। চায়ের কাপ আমার হাতে নিয়ে নিজে চুমুক দিল কাপে। কাপা হাতে চুমুক দেওয়ার আগেই ঝড়ের গতিতে হাজির হলো কেউ। হাত থেকে কাপ নিয়ে তুমুল শব্দে নিচে ফেলে দিল। তাকালাম আমি। রৌধিক রক্তচক্ষু করে আমার পানে চেয়ে আছে। এখানে কিভাবে এলো সে? আমার হাত ধরে টেনে তুলেই চর বসিয়ে দিল গালে। চায়ের কাপটা পড়ে ভেঙে গেল। শব্দ হলো মৃদু। গলা চেপে ধরলেন। শুভ ছাড়াতে ব্যস্ত হয়ে গেল। রৌধিককে ছেড়ে আমাকে ধরল। চেঁচিয়ে বলল, কে আপনি? সাহস হয় কি করে জোনাকির গায়ে হাত দেওয়ার? আমি তো হাজব্যান্ডের অধিকারে ওর গায়ে হাত দিয়েছি। আপনি কোন অধিকারে ওকে সেভ করছেন? প্রেমিক নাকি কাস্টমার? রৌধিকের তেরা উত্তরে শুভ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আমার দিকে অসহায় চাউনি দিয়ে বলে, এই ছেলেটি কি বলছে জোনাকি? আমি কিছু বুঝতে পারছি না। আমি এবারও আগের মতো চুপ। কি বলার বাকি আছে আমার? শুভ হাত ছেড়ে গালে 2 হাত রাখল। রৌধিক সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিল। কাউকে কিছু বলতে না দিয়ে টানতে লাগলেন। আমাকে গাড়ির ভেতরে এনে ফেলে দিলেন।
দরজা লক করে অন্য পাশ দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লেন। গম্ভীর মুখে ড্রাইভ করতে লাগলেন। ফুল স্পিডে ড্রাইভ করে বাড়ির সামনে এসে থামালেন, যেখানে বাড়িতে আসতে সময় লাগে মিনিট 10। আজ সেখানে চোখের পলকে এলাম। গাড়ি থামিয়ে আবার হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে এলেন। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারদিকে মাগরিবের আজান পড়ছে। অধিকাংশ মানুষ নামাজ পড়তে গেছে। রৌধিক ড্রয়িং রুম পর্যন্ত আনতে চিৎকার দিয়ে উঠল বাড়ির কাজের লোকেরা। রৌধিক হিংস্র চোখে তাকাতেই ভয়ে পিছিয়ে গেল। 2-3টা সিঁড়ির উপর এসে, তাই হাতে টান লাগছে বারবার। এনে সোজা বেডের উপর ফেলল, দরজা বন্ধ করে দিল। এগুতে লাগলো আমার দিকে। ভয়ে সিটিয়ে গেলাম আমি। কাঁপা কাঁপা গলায় বললাম, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এখনও বুঝতে পারছো না কি করছি? কে ওই ছেলেটা? বাবা মাকে জানাবো তার আদরের বৌমা বিয়ের পর ছেলেদের সাথে ঢলাঢলি করছে? আমি ঢলাঢলি করছিলাম না তো। কি রাস্তার মাঝখানে কি? এই চুড়িদার কেন পরেছ? হ্যাঁ, বাড়িতে থাকতে তো দিব্যি শাড়ি পরে ঘোরো। ওড়নাটা খুলে ফেলে দিলেন। আপনি তো আমাকে শাড়ি পরতে বারণ করেছেন। তাছাড়া আপনার মনে তো আমার জায়গা নেই। তাহলে আমি কি করছি না করছি কি যায় আসে আপনার? হোয়াট? গাল চেপে ধরল আমার, টেনে টেনে বলল, তোমাকে আমার বউ হিসেবে মানব কি মানব না সেটা পরে দেখা যাবে। এখন তুমি আমার বউ। আজকের পর যদি কোনো ছেলের সাথে কথা বলতে শুনি, জানে মেরে দেব। মনে থাকবে? শেষের কথাটা চিৎকার করে বললেন তিনি। কান ফেটে যাওয়ার উপক্রম, কিন্তু সাউন্ড প্রুফ ঘর হওয়াতে বাইরে সাউন্ড যাচ্ছে না। আমি মাথা নাড়িয়ে সায় দিতেই ধপাধপ পা ফেলে চলে গেলেন তিনি যেতেই প্রবেশ করলো আদ্রিতা আর মৌমিতা আন্টি। আমি হাত পা ছড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। এই বলছে আমি তার কেউ না, এই বলছে কেউ না মানায় কিছু যায় আসে না। আদ্রিতা আর মৌমিতা আন্টি প্রবেশ করলেন। আন্টি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আদ্রিতা, তুমি কোনার রুমটা জোনাকিকে দেখিয়ে দাও। আজ থেকে ও ওখানেই থাকবে। কিন্তু বাবা, আমি বুঝে নেব। আজ থেকে জোনাকি এই বাড়ির মেয়ে হয়ে থাকবে। তোর আর জোনাকির ভেতরে কোনো তফাৎ হবে না। আদ্রিতা আমাকে টেনে টেনে অন্য একটা ঘরে নিয়ে এলো। এই ঘরটা রৌধিকের ঘরের মতো আভিজাত্য না থাকলে শান্তি রয়েছে। চোখের পাতা বড্ড ভারী ঠেকছে, তাই শাওয়ার নিয়েই ঘুমিয়ে পড়েছি। চুল মোছারও সময় হয়ে ওঠেনি। টাওয়াল পেঁচিয়ে নিদ্রায় পাড়ি জমাই। মাঝরাতে ফোন বাজছে। ঘুমু ঘুমু চোখে তাকালাম। বালিশের পাশেই ভাঙা ফোনটা বাজছে। স্ক্রিনে না চেয়ে ফোন রিসিভ করে কানের কাছে ধরলাম। কিছু বলার আগেই ওপাশ থেকে কণ্ঠস্বর ভেসে এলো, দীপ্তিময়ী। আমার দীপ্তিময়ী কি করছে? উঠে বসলাম আমি। একমাত্র শুভই জোনাকি পোকা বলে ডাকে, বাকিরা জোনাকি হিসেবে। কিন্তু শুভর কন্ট্যাক্ট নাম্বার নয়, কণ্ঠটাও ওর নয়। সন্ধিয়ান গলায় বললাম, কে আপনি? কাকে চাই? আমার ভালোবাসা চাই। আমার দীপ্তিময়ীকে আমি বকেছি, মেরেছি। তুমি কষ্ট পাচ্ছ দীপ্তিময়ী? ওই মিয়া, আমাকে কি আপনার দালাল মনে হয়? মাঝরাতে ফোন করে ভালোবাসা চাইছেন? আমি নিজেই মানুষের বাসায় থাকি। আপনারে ভালোবাসা দিমু কোথা থেকে? আশ্চর্য। আর দীপ্তি টিপ্তিকে আমি চিনি না। বলেই ফোন রেখে দিলাম। পুনরায় আবার বেজে উঠল। কিয়ৎক্ষণ বসে থেকে রিসিভ করলাম। রুদ্ধ কণ্ঠে বললাম, কি চাই তোর? হ্যাঁ, মাঝরাতে স্যাস্টামি করতে মন চায়? তোরে আমি সামনে পেলে? ছি, এভাবে বলছো কেন? ভালোভাবে কথা বলতে হয়। সামনে পেলে কি করতে? হ্যাঁ, চুমো খেতে? আবার ছি বলস? তোরে সামনে পাইলে সাহস থাকলে সামনে আয়। ফোনটা কেটে সাইলেন্ট করে রেখে দিলাম। বালিশ ঠিক করে শুতেই নক পড়ল দরজায়। ঘড়ির দিকে চাইলাম, রাত 3:15। এত রাতে সবাই তো ঘুমে থাকার কথা। আলো জ্বালিয়ে দরজা খুলে দিলাম। আমার চোখ কপালে। মহাশয় নিজে এসেছে। চোখ মুছে আবার অবলোকন করলাম। না, আমার দৃষ্টি ভ্রম নয়। লাফ দিয়ে বালিশের পাশে থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালাম। ততক্ষণে ঘরের ভিতরে ঢুকে গেছে রৌধিক। বেডের উপর টান টান হয়ে শুয়ে পড়ল। আমি কোমরে হাত দিয়ে বললাম, আপনি এখানে কেন এসেছেন? আশ্চর্য, বউ এখানে তো আমি কোথায় থাকবো? বউ নিজে আমাকে আসতে বলেছে। কে আপনার বউ? আমি কারো বউ না। আমি কাউকে আসতে বলিনি। আমার ফোনে রেকর্ড ফাংশন অন করা। এইমাত্র তুমিই আমাকে আসতে বলেছ। তার মানে একটু আগে আপনিই আমাকে ফোন করে ডিস্টার্ব করেছিলেন? ডিস্টার্ব কই করছিলাম? বউর সাথে ফোনে কথা বলছিলাম। বউ, তোমার মুখের ভাষা এত বিশ্রী। তিনি ফোন দিয়েছেন ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। ফোন করে আমাকে না চেয়ে অন্য কাউকে চাইছিলেন। মুখ ভার করে বললাম, মাঝরাতে ফোন দিয়ে দীপ্তিময়ীকে চাইবেন? আর আমি বললেই দোষ? যান, নিজের ঘরে যান। আমার হাত ধরে টেনে নিজের বুকের উপরে রাখলেন।
অতঃপর আমার কোমরে নিজের হাত রেখে বললেন, জোনাকি মানেই তো নিভু নিভু মৃদু আলো, আর দীপ্তিময় মানেও ক্ষুদ্র আলো। তুমি তো মেয়ে, তাই মই দিলাম। বুঝতে পেরেছ তুমি? নাক ধরে টেনে দিলেন তিনি। লজ্জায় রাঙা হয়ে উঠলাম আমি। নিজেকে কোনো রকম সামলে রৌদ্রিককে টেনে বের করে দিলাম ঘর থেকে। দরজায় পিঠ ঠেকে বসে পড়লাম। আমাকে দীপ্তিময়ী বলেছে সে, বউ বলে দাবি করছে। বিশ্বাস করতে কেমন কষ্ট হচ্ছে আমার। দুদিন বাড়িতে বসে থাকার পর উপলব্ধি করলাম বাবার কথা। যতই হোক, আদ্রিক আঙ্কেলের সাথে করা চুক্তি অনুযায়ী মাস 6 পর আমরা আলাদা হয়ে যাব। তাছাড়া বাবার ওষুধপত্র কিনতে এখনও অনেক টাকার প্রয়োজন আছে, তাই অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আদ্রিক আঙ্কেল অনুমতি দিলেন, তবে আমি তার ছেলের বউ সেটা জানাতে বারণ করলেন। অফিসে ঢুকে ব্যাগটা রেখে টেবিলে বসতেই ম্যানেজার ছুটে এলেন। টেবিলে আঘাত করে বললেন, তা ম্যাডাম, এতদিনে অফিসের কথা মনে পড়ল আপনার? বলি, এতদিন কোথায় ছিলে তুমি? এই মাসে তোমার স্যালারি অর্ধেক কাটবো। আপনার সংসারে আগুন লাগাতে গিয়েছিলাম, কিন্তু আপনার বউকে পাইনি। ভাবছি এবার আপনার বউকে জানাবো বউ রেখে প্রেমিকা নিয়ে ঘুরতে যাওয়া। ফোন বের করতেই দমে গেলেন ম্যানেজার। সৌজন্য হাসি দিয়ে দিলেন, ঠোঁট বাঁকিয়ে জোরপূর্বক হাসি দিলেন, অতঃপর চলে গেলেন। তিনি যেতেই আহির সারা ঘিরে ধরল আমায়। আমার মাথা থেকে পা স্ক্যান করল। ভ্রু কুচকে আহির বলল, জোনাকি, তোকে কেন জানি বিবাহিত লাগছে। হ্যাঁ, আমারও তেমনই লাগছে। এতদিন কোথায় ছিলিস তুই? ফোনে পাইনি। তোদের বাড়ি গেছিলাম। বাড়িওয়ালা বলল তোরা নাকি হসপিটালে। কার কি হয়েছিল? বাবা অসুস্থ হয়ে গেছিল, বিচলিত হয়ে বলল সারা। কি হয়েছে আঙ্কেলের? এই কয়দিনে অনেক কাজ জমে আছে, পরে বলছি। কাজে মন দিলাম আমি। কিয়ৎক্ষণ অতিবাহিত হওয়ার পরে স্টাফ এসে বলল, স্যার আপনাকে ডাকছে। স্যার? স্যার কখন এলেন? তিনি তো বাড়িতে। বড় স্যারের ছেলে ছোট স্যার। 3 দিন ধরে তিনি অফিসে আসছে। আপনি তো আসেননি, তাই জানেন না। ছোট স্যার মানে বুঝতে বেশ বেগ পেতে হলো আমাকে। দরজা নক করে ভেতরে প্রবেশ করতে মাথায় বাজ পড়ল আমার। রৌদ্রিক পায়ের উপর পা তুলে বসে আছে। আমাকে না দেখেই বললেন, নাম কি আপনার? অফিসে বসের আসনে নিজের বরকে দেখে মাথা ঘুরছে আমার। চারদিকে এত আলোর মাঝেও দু চোখ ধোঁয়াশা ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। আমি হাঁ করে তাকিয়ে আছি। রৌদ্রিককে মোটেও আশা করিনি এখানে। হুট করে তাকে দেখে চমকে গেলাম। রৌদ্রিক এখনও জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। রৌদ্রিক তার প্রত্যুত্তর না পেয়ে কঠোর স্বরে বললেন, হোয়াট ইজ ইউর নেম, মিস অর মিসেস? কেঁপে উঠলাম আমি। নিজের ভেতরে ফিরলাম। আমাকে স্তব্ধ হয়ে থাকতে দেখে ম্যানেজার সাহেব বললেন, মিস জোনাকি। ও ও জোনাকি। রৌদ্রিক টেবিলে আঘাত করে বলল, আপনাকে আমি জিজ্ঞাসা করছি? যাকে জিজ্ঞেস করেছি সেই বলুক। অহৈতুক কথা বলা আমি পছন্দ করি না ম্যানেজার সাহেব। তাছাড়া আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করেছি? করিনি। এভাবে আগ বাড়িয়ে কথা বলা আমি পছন্দ করি না। আশা করি নেক্সট টাইম থেকে মনে রাখবেন কথাটা। আপনি আপনার কাজে যান। আর আপনি সারাদিনে মাত্র 8 ঘন্টা অফিসে কাজ করেন, তার উপরে এত দিন আসেননি কেন? কোনো ছুটি নিয়েছিলেন? জানানোর প্রয়োজন বোধ করেননি কেন? রৌদ্রিকের কড়া প্রশ্ন। আমি মুখ ফুটে কিছু বলতে চাইলে ধমকে উঠলেন তিনি। ফাইলটা ছুঁড়ে ফেলে বললেন, আশ্চর্য, এখনও দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে, আর এই ফাইলটা চেক করে তবে তুমি বাড়িতে যাবে। নাও আউট। আমি ফাইলটা তুলে ধীরে ধীরে বেরিয়ে এলাম। নিজের টেবিলে বসে কাজ করতে লাগলাম। লাঞ্চ টাইমে আহির সারা খেতে ডেকেছিল। কাজের কারণে খাওয়া হয়ে ওঠেনি। সন্ধ্যা গড়িয়ে গেল। রাত 8টা বাজল। অফিস ছুটি হয়ে গেল। আমি তখনও নির্বিকারভাবে কাজ করে চলেছি। রাত বাড়তে লাগলো। হুট করে আলো বন্ধ হয়ে গেল। দৃষ্টি ফিরে চাইলাম আমি। সব কিছু ঘুটঘুটে অন্ধকার। চারদিকে কেউ নেই। অন্ধকারে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। কানে অস্পষ্ট নূপুরের শব্দ শ্রবণ হচ্ছে। হুটহাট শব্দগুলোতে আমার ফোবিয়া আছে। অন্ধকারে ব্যাগ হাতড়ে ফোন খুঁজলাম। নিভু নিভু আলো, চার্জ নেই। দরজার কাছে গেলাম। বাইরে থেকে বন্ধ। কিছু স্টাফরা নিচতলায় রাতে কাজ করে, সেখান থেকে আওয়াজ আসছে। গরমে ঘেমে গেছি আমি। বাম হাত দিয়ে কপালের ঘাম মুছে ফেললাম। পেছনে ঘুরতেই হাত থেকে ফোনটা নিচে পড়ে আলো নিভে গেল। বসে পড়লাম নিচে। হাতড়ে ফোন খোঁজার চেষ্টা করলাম, পেলাম না। ভাঙ্গা ভাঙ্গা কয়েক টুকরো হাতে এলো। ঠাস করে মাথায় কিছু একটা পড়ল। ঝিম ধরে রইল মস্তিষ্ক। ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো সব কিছু। বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি। চোখের পাতায় পানির কণা পড়তে নিভু নিভু চোখে অবলোকন করলাম। সর্বপ্রথম দর্শন হলো রৌদ্রিকের মুখশ্রী। পানির বোতল ঠোঁটের কোণে রেখে হেলিয়ে দিল মুখে। পানির সাহায্যে গলা ভিজিয়ে নিঃশ্বাস নিলাম। নিজের সাথে মিশিয়ে নিল আমায়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন,
আর ইউ ওকে? রৌধিক আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে বাকিদের দিকে তাকিয়ে বললেন, আপনারা কেমন দায়িত্ব পালন করেন? আমি সত্যি বুঝতে পারি না। স্টাফরা ফ্লোরের ভিতরে আছে কি নেই সেটা চেক না করেই লক করে দিচ্ছেন। তাহলে আপনাদের কেন রাখা হয়েছে? স্পিক আপ। আমি তো যাওয়ার সময় লক করে যেতে পারি। কালকে এসেই আমার সাথে দেখা করবেন। সবাই মাথা নিচু করে আছে। রৌধিক আমাকে কোলে তুলে নিলেন। দুজনের মাঝে আকাশ পাতাল দূরত্ব। রৌধিক ড্রাইভ করছে, আমি বসে আছি। বাবা আর বোনের কথা খুব মনে পড়ছে। ব্যাগটা রেখে এসেছি। ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, নেই বললেই চলে। রৌধিক আরও চোখে আমার দিকে তাকালো। আমি তখনও ফোন চালু করার চেষ্টা করছি। নিজের ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে নমনীয় সুরে বলল, চাইলে আমারটা দিয়ে ট্রাই করতে পারো। কোনো প্রত্যুত্তর না করে ফোনটা নিলাম। সর্বপ্রথম নজরে এলো সময় 12:48। বাবার নাম্বারে ডায়াল করলাম। 2 বার দিতেই রিসিভ হলো। জয়া ফোন তুলে হ্যালো বলল। ঘুম ঘুম তার কণ্ঠস্বর। আমি জোনাকি। তোরা কেমন আছিস এখন? বাবা ভালো আছে আপু? তুই ভালো আছিস তো আপু? হ্যাঁ, আমি ভালো আছি। ঘুমিয়েছিলি বুঝি? হ্যাঁ আপু। আপু, থেমে গেল জয়া। আমি সন্ধিহান সরে বললাম, কিছু বলবি? বলতে চেয়েছিলাম আসলে ডাক্তার কালকে বাবাকে রিলিজ করে দেবে। আগে সব টাকা তো পরিশোধ করা আছে, তবে 2 দিনের হসপিটালের বিল, ওষুধপত্রের টাকা পাবে। 35,000-এর মতো হয়েছিল। আমি ডাক্তারকে বলে 30,000-এ ম্যানেজ করেছি। কালকে সকাল 10টার মধ্যে বাবাকে বাড়িতে নিতে না পারলে কালকের বিলটাও দিতে হবে। নিশ্চুপ আমি। আমার কাছে 1 টাকাও নেই। কালকে সকালের মাঝে কিভাবে এতগুলো টাকা ম্যানেজ করব? টাকার অভাবে নিজেকেই তো বিক্রি করে দিলাম। ধ্যান ভাঙল জয়ার কথায়। আপু, 2 দিন পর আমার পরীক্ষা শুরু হবে। স্কুলের বেতন, পরীক্ষার ফি, চিন্তা করিস না, ঠিক জোগাড় হয়ে যাবে। রাখছি, বাবার যত্ন নিস। ও পাশের উত্তরের অপেক্ষা না করে রেখে দিলাম ফোন। ফোন নাম্বারটা কেটে স্টিরিংয়ের উপর রাখলাম। রৌধিক ফোনের দিকে চেয়ে বলল, ফোন নাম্বারটাও ডিলিট করে দিলে? কিছু না বলে সিটে গা হিলিয়ে দিলাম। চোখ জোড়া বন্ধ করে রইলাম। শরীরটা বড্ড ক্লান্ত ঠেকছে। কিয়ৎক্ষণ অতিবাহিত হলো। রৌধিকের কণ্ঠ শোনা গেল, জোনাকি, আমরা এসে পড়েছি। ফট করে উঠে বসলাম। আমি আলতো চোখে চাইলাম। বললাম, কি? কুল, আস্তে। উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি। আমরা বাড়িতে এসে গেছি। ও, বলে সিট বেল্ট খুলে ফেললাম। দরজা খুলে পা রাখার আগেই রৌধিক এসে হাজির। আমাকে পুনরায় পাজা কোলা করে বের করলো। পা দিয়ে ঠেলে দরজা বন্ধ করে দিল। হাঁটতে শুরু করলো। আমি তার গলা পেঁচিয়ে ধরে বললাম, আমাকে নামান, আমি পারবো। আই নো ইউ ক্যান। ইউ হ্যাভ দ্যাট পাওয়ার, বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট পাওয়ার টু ট্রাস্ট ইউ। দেন আই হ্যাভ নার্সিং টু ডু। ধীরে ধীরে আমাকে নিয়ে এগিয়ে গেলেন। অন্ধকার সিঁড়ি বেয়ে উপরে উঠলেন হাওয়ার বেগে। রাত বেশি হওয়াতে কেউ জেগেনি, ঘুমিয়ে পড়েছে। সিঁড়ি পেরিয়ে 28 কদম ফেলে নিজের ঘরে ঢুকলেন। মনে হলো এ বাড়ির সব কিছু তার চেনা জানা। বেডের উপর বসিয়ে দিলেন, একদম বেডের মাঝ বরাবর। আমি মনে করেছিলাম নিচে ফেলবে, কিংবা ভুলবশত নিচে রেখে দিবে, কিন্তু তেমন কিছু হলো না। অর্থাৎ তিনি যেমন মেপে মেপে কথা বলে তেমন মেপে মেপে কাজ করেন। আলো জ্বেলে দিল। আলো ক্ষীণতায় গিজগিজ করা ঘরটা আলোয় ভরে উঠল। তির্যক আলো চোখে পড়তে চোখ কুঁচকে এলো। সময় নিয়ে চোখ মিলতেই রৌধিককে অনুপস্থিত দেখতে পেলাম। ভেবে নিলাম রৌধিক তার কক্ষে আছে। আমাকে আমার জন্য বরাদ্দকৃত রুমে রেখে গেছে। এবারও আমাকে ভুল প্রমাণিত করলো। ওয়াশরুম থেকে পানির আওয়ামী শ্রবণ হলো। সে দিকে তাকালাম। ভেতরে আলো জ্বলছে। দরজা ভেতর থেকে বন্ধ। আশেপাশে অবলম্বন করে বুঝতে পারলাম এটা রৌধিকের ঘর। ততক্ষণে রৌধিক বেরিয়ে এসেছে। কাবাট হাতড়ে টাওয়াল নিয়ে মুখ হাত পা মুছে সোফার হাতলে মেলে দিলেন। তার কাণ্ড দেখে বললাম, কি করছেন আপনি? রং উঠে যাবে তো। রৌধিক ততক্ষণে বেডের মাঝ বরাবর শুয়ে পড়েছে। আমার দিকে চেয়ে ভ্রু কুঁচকে বললেন, তো আমার ঘরে প্রতিটি জিনিস 1 মাস অন্তর অন্তর চেঞ্জ করা হয়। পুরনো কিংবা ফেটে যাওয়া জিনিস আমার পছন্দ নয়। আই ডোন্ট লাইক ইট। আমিও তো কিছুদিন পর পুরনো হয়ে যাব। অলরেডি ফেটে গেছি। আই মিন কপাল কেটে গেছে। এবার কি আমাকেও চেঞ্জ করবেন? সরি, আমি তো ভুলেই গেছি। শব্দ করে উঠে বসলেন রৌধিক। কপালের দিকে চেয়ে মেডিসিন বক্স বের করলেন। তুলোয় স্যাভলন লাগিয়ে কপালে ঘষে দিতে দিতে বললেন, সব কিছু কি একজনা কি? হ্যাঁ, একই তো। আমি পুরনো হয়ে গেছি তাই সেদিন পাবলিক প্লেসে। আমি পুরনো হয়ে গেছি তাই আমার খোঁজ নেননি 2 দিন।
জোনাকি, তুমি কি আমার অভিমান বুঝতে পারো না? তুমি আমার অনুমতি না নিয়ে ঘর থেকে চলে গেছো। আমার কি কষ্ট হয় না? এই দুদিনে একবারও কি আমার খবর নিয়েছ? চুপ করে রইলাম আমি। জবাব নেই আমার কাছে। রৌথিক নিজের কাজ করছে, একবারও জিজ্ঞাসাসূচক দৃষ্টি দিচ্ছে না। বড়ই অদ্ভুত সে।